শেষ পাতে একটি ছোট্ট অথচ অতীব গুরুত্বপূর্ণ খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আজ রাতের মতো ঝাঁপ বন্ধ করব। দেখুন, ওই কপাল যখন মন্দ হয় বলে আমি একটা এপিসোড করেছিলাম না, এই যে সেদিনকে 27শে অগস্ট নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে ধুন্ধুমার হয়ে গেল, তারপরে সেই অভিযান যারা ডেকেছিল 3জন ছাত্র, তাদের মধ্যে একজনের নাম ছিল সায়ন। আপনাদের স্মরণে থাকতে পারে 27 তারিখ এবিপি আনন্দর একটা টক শো থেকে সায়ন বেরোনোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে এবং সোজা ময়দান পুলিশ স্টেশনে নিয়ে যায়, তারপর জেলে পাঠিয়ে দিয়েছে। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার নির্দেশ দিয়েছেন, আগামীকাল দুপুর 2টোর মধ্যে তাকে ছেড়ে দিতে হবে এবং তার বিরুদ্ধে পুলিশ যত জায়গায় যত এফআইআর এবং অভিযোগ রুজু করেছে, তার কোনোটাতেই তার বিরুদ্ধে কোনো রকম চরম পদক্ষেপ নেওয়া যাবে না। আমি জানি তৃণমূলের একাংশ এটা দেখেই বলতে শুরু করে দেবেন, বিচার বিভাগের একাংশ আধা জল খেয়ে আমাদের পিছনে লেগেছে। তাদের অনুরোধ করব, একবার দয়া করে এই ভেরি ওয়েল রিজনড অর্ডারটা পড়ে দেখবেন। এই অর্ডারের সার কথাটুকু হলো এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে যে সংগঠনের ডাকে সেদিন নবান্ন অভিযান হয়েছিল, তারা কোনো রেজিস্টার্ড সংস্থাই নয়। একটা বিশেষ আপৎকালীন পরিস্থিতিতে ছাত্ররা নিজেদের মধ্যে সংঘবদ্ধ হয়ে এই একটি সংগঠনের নাম বেছেছিল, যার না আছে কোনো অফিস, না আছে কোনো রেজিস্ট্রেশন, না আছে তাদের সদস্য সংখ্যা। এটা ছিল ছাত্রদের একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভের অভিব্যক্তির একটা আপাত বোধগম্য হয় এরকম একটা সাংগঠনিক চেহারা। সুতরাং এরা খুব মতলব করে জাতীয় সম্পত্তি নষ্ট করবে বা হিংসাত্মক ঘটনা ঘটাবে এই রকম উদ্দেশ্য নিয়ে সেদিনকে গিয়েছিল বলে মনে হয় না। তার চেয়েও বড় কথা, জাস্টিস সিনহা তার অর্ডারে লিখছেন যে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের জন্মই হয়তো হতো না যদি আরজি করের ওই ঘটনাটা না ঘটত। আরজি করের ওই ঘটনা শুধু যে কলকাতা বা পশ্চিমবঙ্গের মানুষকে আন্দোলিত করেছে বা বিক্ষুব্ধ করে তুলতে তা তো নয়, গোটা দেশ জুড়ে এই ঘটনার নিন্দার স্রোত বয়ে চলেছে। এমন একটি পরিস্থিতিতে কয়েকটি যুবা যদি মনে করে তারা সংঘবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ মিছিল করে নবান্নে যাবে, তাহলে সেটাকে খুব একটা বেআইনি কাজ বলে গ্রাহ্য করা যায় না। এবং সেদিনকের ওই নবান্ন অভিযান যে শেষ পর্যন্ত ছাত্রদের সীমানা ছাড়িয়ে একটা জনরোষের প্রতিফলন তাতে দেখা গিয়েছিল, তার জন্যে ছাত্রদের এদেরকে দায়ী করার তো কোনো মানে হয় না। তারা একটা প্রেস কনফারেন্স করে জানিয়েছিল তারা কি চায়। কলকাতা পুলিশ তাদের কাছে জানতে চেয়েছিল তারা কি করবে, তারা ইমেলে জবাবও দিয়েছিল এবং তারপরে তারা তাদের মতো করে আন্দোলন শুরু করে, যে আন্দোলনে ধীরে ধীরে জনতা যোগ দিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যেটা অনেক ক্ষেত্রেই আয়ত্তের বাইরে চলে গিয়েছিল। কিন্তু তার জন্যে একটি ছেলেকে জেলে বন্দি করে রাখতে হবে, এটা কোনো সুবিচার হতে পারে না। এটা হচ্ছে গ্রস অ্যাবিউজ অফ পুলিশ পাওয়ার অ্যান্ড
অ্যান্ড প্রসেস অফ জাস্টিস। এবং এই মামলা এখানেই শেষ হয়নি, এটা একটা অন্তর্বর্তীকালীন আদেশ। কিন্তু এই আদেশ কলকাতা পুলিশ বা হাওড়া পুলিশ যারাই তাকে, কলকাতা পুলিশই তো অ্যারেস্ট করেছে, তাদের গালে কিন্তু আরেকটা সপাটে থাপ্পড়। তার কারণ এই ছেলেগুলিকে খলনায়ক হিসেবে প্রতিপন্ন করা এবং যতভাবে পারা যায় তাদের নামে কুৎসা রটানো, এই কাজটা গত কয়েকদিন ধরে হয়ে আসছিল। এবং সেটা তাদের বাবা মাকে এতটাই ক্রুদ্ধ করে তুলেছে যে সায়নের অভিভাবকরা একটা রিট পিটিশন জমা দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। তার আগে তারা নিয়ম মাফিক তলাকার ফৌজদারি কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন, সেই আবেদন অগ্রাহ্য হয়েছে। তারপরে তারা হাইকোর্টে আসেন, হাইকোর্টে এসে তারা বলেন যে এটা খুব আর্জেন্ট ব্যাপার, হুজুর এটা আপনি আজকেই শুনুন। তারপরে আজকেই শুনানি হয়, দুপক্ষের কথাই অমৃতা সিনহা শোনেন এবং তারপরে একটা বিস্তারিত অর্ডারে তিনি এ পক্ষ কী বলেছে, ও পক্ষ কী বলেছে, সুপ্রিম কোর্টের এ ব্যাপারে একেবারে সুস্পষ্ট নির্দেশ কী আছে, সেই সমস্ত কিছু সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করে এই সিদ্ধান্তে এসেছেন যে এটা লঘু পাপে গুরুদণ্ডের সামিল হয়ে গেছে। অতএব আগামীকাল, জানি না কোন জেলে সায়ন আছে, আগামীকাল দুপুর 2টোয় সায়নের বাবা মা হাসি মুখে সেই জেলের দরজার বাইরে পুত্রের জন্য অপেক্ষা করবেন। এবং সায়নের মুক্তি কিন্তু আরজিকরকে নিয়ে তৈরি হওয়া যে ঝড়, সেই ঝড়ে আরও একটু ইন্ধন যোগাবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব যা করছেন পুলিশ তাদের রাজনৈতিক প্রভুদের নির্দেশে, সেটাই দেখা যাচ্ছে বুমেরাং হয়ে ফিরে আসছে। যেদিনকে তারা কলকাতা শহরের 2জন ডাক্তারকে তলব করলো, সেদিন তাদের পিছনে যে জনতা সলিডারিটি দেখাতে জমায়েত হয়েছিল, এরকম কোনো দৃশ্য ডাক্তারদের জন্য কলকাতা শহরে আমি অন্তত কখনো দেখিনি। ফলে যেটা একেবারে একটা অ্যাভয়েডেবল প্রবলেম, সেটাকে একটা বড় সমস্যা পরিণত করে সেদিনকে একেবারে ল্যাজগোবরে হয়েছে কলকাতা পুলিশ। তারপরে অবশ্য 280 জনকে যাদের ডাকা হয়েছিল তাদেরকে কি করা হয়েছে না হয়েছে সেই বৃত্তান্ত আমি জানি না। কিন্তু দেখা যাচ্ছে যে বিচারের বাণী কিন্তু এই সব ক্ষেত্রে নীরবে নিভৃতে কাঁদছে না। উল্টে যারা প্রতিবাদ করছে, যারা ঠিক পথে থেকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিচার চাইছে, তাদের প্রতি আদালতেরও একটা বোধহয় কোথাও সহমর্মিতা আছে। ইতিমধ্যে যা করে থাকে যে কোনো স্বৈরাচারী শাসক, তারা একদিকে যেমন পুলিশকে ব্যবহার করে টু ইন্টিমিডেট, অন্যদিকে তেমনি তারা তাদের মতো করে একটা গেস্টাপো বাহিনী বাজারে নামিয়ে দেয়, যারা শিল্পী, বুদ্ধিজীবী ইত্যাদির ছদ্মবেশে আসলে ওই শাসকের ঠ্যাঙাড়ে বাহিনীর কাজ করার জন্য নানাবিধ অপপ্রচার চালায়। আজকে সেই রকমই একটা চেষ্টা দেখলাম প্রেস ক্লাবে করা হয়েছে, কিন্তু সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের এই জেরিয়াট্রিক ওয়ার্ডে কোনো হাসপাতালে থাকার কথা। সুতরাং এদের কথায় আমার ধারণা প্রেস ক্লাবের উপস্থিত মিডিয়া কারা ছিল জানি না, তারা তো কোনো কর্ণপাত করবেই না, বরঞ্চ এরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে এদেরকে নিয়ে সমাজে কিন্তু একটা তীব্র উপহাসের জন্ম হবে।
সুতরাং এই হচ্ছে আজকের বৃত্তান্ত। আবার দেখব কালকে কি হয়। তবে এক এক করে বর্ধমান মেডিকেল কলেজ হলো, মেদিনীপুর হলো, এখনও অনেক বাকি। আর রোজই যে আমি এটা করতে পারবো বা করব তেমন কোনো কথা নেই। হয়তো এক আধ দিন পর পর, দুদিন পর পর এই আমার মাফিয়া বিরোধী যে জেহাদ, সেটা আমি চালিয়ে যাব। মাঝখানে অন্যান্য জিনিস নিয়ে কথা বলতে হবে। বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি একটা এমন মোড় নিয়েছে যেটা ভারতবর্ষের পক্ষে খুবই বিপজ্জনক। একদিকে যেমন এই মোহাম্মদ ইউনূসের সরকার, তারা পাকিস্তানের কাছ থেকে একটা অবিশ্বাস্য পরিমাণ গোলাগুলি সরবরাহ চেয়েছে। অন্যদিকে তেমনি ড্রেডেড টেররিস্ট, যাদের সঙ্গে আল কায়দার ঘোষিত সম্পর্ক, তাদের প্রত্যেককে মুক্ত করে দিয়েছে। এবং এরা ঘোষিতভাবে ভারত বিরোধী, ঘোষিতভাবে আল কায়দাপন্থী, এবং এদের দ্বারা অনেক নাশকতামূলক কাজ অতীতে ভারতের মাটিতে করার চেষ্টা হয়েছে এবং সেটাকে প্রতিহত করা হয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে এদের কয়েকজন এখনও আমাদের জেলে বন্দী আছে। সুতরাং অন্যদিকে এই যে বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়ে গেল, সেই বন্যার সময় দেখা গেছে যে বেছে বেছে হিন্দু পরিবারদের কাছে কোনো ত্রাণ পৌঁছানো হয়নি। যেখানে পৌঁছানো হয়েছে সেখানে গোমাংস বিতরণ করা হয়েছে, যেটা হিন্দুরা স্বাভাবিকভাবেই ছুঁয়ে দেখবেন না। এই ধরনের নানা রকম ভারত বিদ্বেষী কাজকর্মে বাংলাদেশে আজ একটা খুব বৈরিতার বাতাবরণ সৃষ্টি হয়েছে, যেটা না কাঙ্ক্ষিত, না এটা যদি এইভাবেই চলতে থাকে তাহলে সেটা সীমান্তবর্তী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের পক্ষে খুব সুখবর হবে না। অতএব আমি ঠিক করেছি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অবশ্যই আমাকে নিয়মিত প্রতিবেদন করতে হবে আপনাদের সঙ্গে। আমার যা ঘটনা ঘটবে তার আমার যা বিশ্লেষণ, সেটা আমি আপনাদের শোনানোর চেষ্টা করব। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।